দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। ভোজ্য তেলের দাম বাড়ালো সরকার। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 14 টাকা আর খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে 12 টাকা। হঠাৎ অস্থির দেশি পেঁয়াজের বাজার, 4 দিনের ব্যবধানে দাম কেজিতে বেড়েছে 15 টাকা পর্যন্ত। বেশ কিছু শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় আইএমএফ এর ঋণের অর্থ ছাড় নিয়ে শঙ্কা, বেঁকে বসতে পারে বিশ্বব্যাংক আর এডিবিও। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বোতলজাত সয়াবিন তেলে লিটার প্রতি 14 টাকা আর খোলা সয়াবিন তেলে 12 টাকা দর বাড়িয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে ভোজ্য তেল ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা। বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে দর সমন্বয় করার পাশাপাশি রাজস্ব আদায় বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। তখনও সিদ্ধান্ত হয়নি দাম বাড়ানোর, অথচ ভোজ্য তেলের আগাম দর বাড়ানোর ঘোষণা দেওয়া হয় আমদানিকারক আর সরবরাহকারীদের পক্ষ থেকে গেল রোববার, যেখানে প্রতি লিটার 14 টাকা বাড়িয়ে 189 টাকা নির্ধারণ করা হয় বোতলজাত সয়াবিন তেলের দাম, আর 157 টাকা থেকে বাড়িয়ে 169 টাকা করার ঘোষণা আসে খোলা সয়াবিন আর পাম তেলের দর। এই ঘোষণার পর বোতলজাত সয়াবিনের দর না বাড়লেও সংকট দেখা দিয়েছে বাজারে। এখন 14 টাকা বাড়বে, বাড়ার পরে সরবরাহ ঠিক রাখবে। আজকে কালকে তেল আসবে আবার 14 টাকা বেশি লিটার। ব্যবসায়ীদেরকে ইনফরমেশন দেয় যে তেলের দাম বাড়বে, দোকানদার আটকে রাখে। এটা স্বাভাবিক বিষয়, প্রফিটের জন্য সবাই করবে। এর জন্য গভর্নমেন্টের নজর ওইটার উপরে নজর দেওয়া উচিত, যাতে সিন্ডিকেটটা ভাঙে। ভোজ্য তেলের আমদানি পর্যায়ে শুল্ক কর অব্যাহতির মেয়াদ 31 মার্চ শেষ হয়েছে। এরপর থেকে এই পণ্যটির মূল্য বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। দর বাড়াতে চলতি মাসে কয়েক দফায় সরকারের সঙ্গে বৈঠক করে সংগঠনটির নেতারা। এই তেলটা ঘোষণা দিচ্ছে বাড়বে, কিন্তু এখন এখানে যারা ডিলারশিপ আছে তারা প্রতি ড্রামে 300-400 টাকা করে আমাদের কাছে বেশি নিচ্ছে। প্রায় প্রতি লিটারে গত 3-4 দিনের ভিতরে প্রতি লিটারে 7 থেকে 8 টাকা বাড়ছে আর কি। এমন বাস্তবতায় মঙ্গলবার সচিবালয়ে ভোজ্য তেলের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে বাণিজ্য উপদেষ্টা, যেখানে সয়াবিন ও পাম তেলের দর বাড়ানোর সিদ্ধান্ত হয়। প্রতি লিটার সয়াবিন তেলের দাম 14 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় 189 টাকা, আর খোলা সয়াবিন ও পাম তেলের দাম প্রতি লিটার 12 টাকা বাড়িয়ে 169 টাকা নির্ধারণ করা হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক বাজার এবং আমাদের ট্যারিফ কমিশনের যে ফর্মুলা, এটার ভিত্তিতে আমরা আজকে বাজারে তেলের মূল্য পুনর্নির্ধারণ করেছি। আমাদের যে ফর্মুলা আসে তাতে তেলের দাম আসে প্রায় 197 টাকা, বাট আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে, এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য আমরা এটা নির্ধারিত হয়েছে। হিসাব বলছে বছর ব্যবধানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দর বেড়েছে 27 টাকা আর পাম তেলের লিটারে বেড়েছে 39 টাকা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। হঠাৎ অস্থির দেশি পেঁয়াজের বাজার, 4 দিনের ব্যবধানে দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, অসাধু ব্যবসায়ীরা মজুত করে রাখায় পেঁয়াজের সরবরাহ কম বাজারে, এতে বেড়েছে দাম। সামনে আরো বাড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। এদিকে হঠাৎ করে দাম বাড়ায় সংকটের মুখে পড়েছেন ভোক্তারা। আরো জানাচ্ছেন দাউদ হাসান। 3 দিন পর রাজধানীর কারওয়ান বাজারে পেঁয়াজ কিনতে এসে হতাশ মোহাম্মদ বিল্লাল। গত শনিবার কিনেছিলেন 40 টাকা দরে, তা আজ কিনতে হলো 52 টাকায়। 1 কেজি যদি আপনার 12 টাকা ডিফারেন্স হয় তাহলে তো আমাদের সমস্যা। যেমন আমরা আগে 5 কেজি কিনতাম 200 টাকা দিয়ে, আজকে কিনতে হলো 260 টাকা। চলছে পেঁয়াজের ভর মৌসুম, এরই মধ্যে হঠাৎ করে বেড়েছে দাম। রাজধানীর কারওয়ান বাজারে খুচরা পর্যায়ে মান বেঁধে দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে 40 থেকে 56 টাকা পর্যন্ত, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে 35 থেকে 44 টাকায়। আর রাজধানীর অন্য বাজারগুলোতে একই পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে 60 টাকা পর্যন্ত। এমন অবস্থায় ক্ষুব্ধ ক্রেতারা। সিজন বর্ব সিজন মানে স্টক আছে দোকানদাররা। ভর মৌসুমে পেঁয়াজের দাম কেন বৃদ্ধি পেল, এমন প্রশ্নে খুচরা এবং পাইকার দুই পর্যায়ে বিক্রেতারা একে অন্যের ঘাড়ে দায় চাপাচ্ছেন। আড়তদাররা বলছেন, সরবরাহে ঘাটতির প্রভাব পড়েছে বাজারে। ও দাম ঈদের পরও 1 সপ্তাহ পরে দাম কম ছিল, যেমন 44, 45, 42, 43 এরকম ছিল। ওই কাঁচা থাকতে দেখা গেছে অ্যাভেলেবেল বেচছে। বাড়ার মূল কারণ হচ্ছে আপনার স্টক পার্টি পর্যাপ্ত স্টক করতেছে মাল, এই কারণে আপনার বাজারটা বেশি। অর্থনৈতিক অবস্থা বৃষ্টি হয় নাই, পেঁয়াজের আবাদ ভালো হয়েছে কিন্তু পেঁয়াজের ফলন কম হয়েছে। গত সপ্তাহে বেচছিলাম 35, 36, 38, এখন বর্তমানকার বাজার হলো 50, 48, 50 বাজার উঠছে। কুরবানির আগ পর্যন্ত মোটামুটি 60-70 চলে যাব। দাম বেড়েছে দেশের অন্য জেলাগুলোতেও।
তবে উৎপাদন কম ও ন্যায্য দাম না পাওয়ায় পেঁয়াজ উৎপাদনের দ্বিতীয় বৃহত্তম জেলা ফরিদপুরের চাষিরা লোকসানের আশঙ্কা করছেন। 1500 টাকা মন করে আমাকে ব্যয় হয়েছে, বাজার তো 1200, তো আমাকে উঠানোর খরচ হচ্ছে। একটা পিছনের দামে 1000 উঠোতেই। পেঁয়াজ হলো 40 মণ, দেয়া নাই, বৃষ্টি নাই, ওষুধ পাতি দিতে তাতে কিছুই খায় না। এদিকে দাম নিয়ন্ত্রণে রাখতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আমরা আশা করি যে সামনে ইনশাল্লাহ বাজারের দাম আবার আমরা কমাতে পারবো। আমরা যদি বাস্তবতাকে মেনে নিয়ে আগাই তাহলে আমরা সামনে প্রতিযোগিতার কারণে মূল্য আশা করি ইনশাল্লাহ আমরা এই মূল্য কমাতে পারবো। দাউদ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। রাজস্ব আদায় বৃদ্ধি, ঋণ খেলাপির হার নিয়ন্ত্রণ সহ বেশ কিছু শর্ত পূরণে ব্যর্থ হয় শঙ্কা তৈরি হয়েছে আইএমএফ এর চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, আইএমএফ অর্থ ছাড় না করলে বাজেটে সহায়তা দিতে বেঁকে বসতে পারে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক, যার প্রভাবে আসন্ন বাজেটে ঘাটতি মেটাতে সংকটে পড়তে পারে দেশ, বাড়তে পারে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ধারের প্রবণতা। রায়হান শোভনের রিপোর্ট। 2024-এর জানুয়ারিতে বাংলাদেশকে $470 কোটি ঋণ অনুমোদন দেয় আইএমএফ, যার মধ্যে প্রথম কিস্তিতে সংস্থাটি ছাড় করেছিল $47 কোটি 62 লাখ। এরপর দ্বিতীয় কিস্তিতে ছাড় করা হয়েছিল আরও $68 কোটি অর্থ। সবশেষ গেল বছরের জুনে বাংলাদেশ পেয়েছে $115 কোটি। চলতি বছরের ফেব্রুয়ারিতে চতুর্থ কিস্তির $64 কোটি অর্থ ছাড়ের কথা ছিল। শর্ত ছিল বাড়াতে হবে রাজস্ব আদায়, মুদ্রানীতি করতে হবে সংকোচনমূলক, নিয়ন্ত্রণ করতে হবে মূল্যস্ফীতি, বিনিময় হার হতে হবে বাজারমুখী। এর মধ্যে দুটি শর্তের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট হতে পারেনি আইএমএফ। ফেব্রুয়ারিতে অর্থ ছাড় না হলেও জুনে একসঙ্গে চতুর্থ ও পঞ্চম কিস্তির $110 কোটি অর্থ ছাড়ের আশা করেছিল সরকার। এই অর্থ প্রাপ্তির ক্ষেত্রে আগের শর্তগুলোর পাশাপাশি চলতি অর্থবছর 0.5% পয়েন্ট রাজস্ব আদায় বাড়ানোর শর্ত ছিল অন্যতম। তবে ঢাকায় সফররত আইএমএফ মিশনকে শর্ত প্রতিপালনে খুব একটা উন্নতি দেখাতে না পারায় অর্থ ছাড় নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কোনো ক্ষেত্রেই কিন্তু আমরা কাঙ্ক্ষিত তেমন কোনো অগ্রগতি সাধন করতে পারিনি। এই পরিস্থিতিতে আইএমএফ তারা কি সিদ্ধান্ত নিবে, আমরা আশা করতে পারি যে তারা হয়তো আশ্বস্ত হবে যে না আমরা পদক্ষেপ নিচ্ছি, কিন্তু সেই আশাটা দুরাশায় পরিণত হবে কিনা এটা সময়ই বলে দিতে পারবে। সব সংস্কার তো রাতারাতি করা যাবে না, এবং যে জায়গাগুলোতে প্রোগ্রেস হচ্ছে সেগুলোকে সহায়তা করার জন্য আইএমএফ এর উচিত হবে হচ্ছে যত দ্রুত সম্ভব এই অর্থটা ছাড় করা। অর্থনীতিবিদরা বলছেন, আইএমএফ এর ঋণের কিস্তি বন্ধ হলে আটকে যেতে পারে এশীয় উন্নয়ন ব্যাংক ও বিশ্বব্যাংকের আসন্ন বাজেটের সহায়তার অর্থ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল তারা যদি এই কিস্তিটা ছাড় না করে এবং অন্যান্য যারা বাজেট সহায়তা অর্থাৎ বিশ্বব্যাংক বা এশীয় উন্নয়ন ব্যাংক, তখন তারাও অনেকটা ক্ষেত্রে প্রভাবিত হতে পারে। বাজেটের ঘাটতিটা পূরণ করব সেটা নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিবে। যদি আমরা আইএমএফ থেকে অর্থটা ছাড় না হয় তাহলে বিশ্ব বাজারে এবং অন্যান্য দাতা গোষ্ঠীর মধ্যে এই সিগন্যালটা যেতে পারে, এই সংকেত যেতে পারে যে বাংলাদেশ ঠিক করে রিফর্ম করতে পারছে না। সেটা একটু আমাদের জন্য একটু চিন্তার কারণ হতে পারে। কিন্তু যে পরিমাণ অর্থের কথা এখানে বলা হচ্ছে সেটা আমাদের জন্য খুবই নগণ্য। সেটা পেলে ভালো, না পেলেও যে খুব আহামরি অসুবিধা হবে তা না। বৈদেশিক উৎস থেকে বাজেট সহায়তা পাওয়া না গেলে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ধারের প্রবণতা বাড়াতে হবে, যার ফলে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে বলে মত তাদের। যদি সরকার বেশি ঋণ গ্রহণ করে সাময়িকভাবে তখন বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমতে বাধ্য, যেটা আমাদের অর্থনীতিকে অনেকটাই আমাদের তার সামর্থ্যকে দুর্বল করে দিবে। দাতা সংস্থাগুলোর কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ না পেলে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ধার দেনার পরিমাণ না বাড়িয়ে বাজেটের আকার ছোট করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। স্থানীয়ভাবে পুনঃব্যবহারযোগ্য সুতা উৎপাদনে মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি চেয়েছে দেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। পাশাপাশি রপ্তানিমুখী এই শিল্পে কর্পোরেট কর অপরিবর্তিত রাখার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। আর এনবিআরকে বিনিয়োগ বান্ধব করনীতি প্রণয়নের প্রস্তাব দেয় বিকেএমইএ। মঙ্গলবার এনবিআর এর প্রাক বাজেট আলোচনায় এসব প্রস্তাব দেন ব্যবসায়ীরা। বিশ্বব্যাপী পোশাক বর্জ্যের পুনঃব্যবহার বা রিসাইকেল বাড়ছে। বৈশ্বিক ব্র্যান্ডগুলোও ক্রয়াদেশের সময় রিসাইকেল ফাইবার থাকার শর্ত জুড়ে দিচ্ছে। এই অবস্থায় বাংলাদেশে তৈরি হওয়া বিপুল পরিমাণ পোশাক বর্জ্যের রিসাইকেল করতে কাজ করছে
অল্প কয়েকটি প্রতিষ্ঠান। এনবিআর এর প্রাক বাজেট আলোচনায় রিসাইকেল ফাইবার উৎপাদনে মূল্য সংযোজন করে অব্যাহতি চেয়েছে বিজিএমইএ। ব্যবসায়ী সংগঠনটি বলছে, বর্তমানে রিসাইকেল ফাইবারের কাঁচামাল সংগ্রহে 7.5% ভ্যাট দিতে হয়, আর উৎপাদিত সুতা বিক্রিতে লাগে 15% ভ্যাট, যা মওকুফ চায় বিজিএমইএ। আমরা চাচ্ছি যে অ্যাটলিস্ট কিছু কিছু চাপ যদি কমানো যায়, যেমন এই পার্টিকুলার কর্পোরেট হার, এটা জন্য যদি 10 আর 12% যদি থাকে, আমি মনে করি যে এটা যৌক্তিক হবে আমাদের জন্য। সাবকন্ট্রাক্টে যে আমাদের এখন কাস্টমস থেকে বা কমিশনারেট থেকে যে একটা অ্যাপ্রুভাল নিতে হয় সাবকন্ট্রাক্ট করার জন্য, এইটা আমরা স্থগিত চাচ্ছি। এছাড়া বিজিএমইএ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য কর্পোরেট কর হার 12% এবং লিড কারখানার জন্য 10% হারে অপরিবর্তিত রাখার প্রস্তাব দেয়। এদিকে কারখানার জন্য প্রয়োজনীয় পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি ও বিভিন্ন অগ্নি নিরাপত্তা যন্ত্রপাতি পুনঃস্থাপনের ক্ষেত্রে আমদানির উপর কর রেয়াত চেয়েছে বিকেএমইএ। সাথে সোলার সিস্টেম স্থাপনে সব ধরনের কর মওকুফ চায় সংগঠনটি। সোলার সিস্টেমটা যদি এটার উপর বিভিন্ন কম্পোনেন্টে এটির উপর আবার ভ্যাট, তারপরে এসডি ইত্যাদি নানা কিছু ইম্পোজ করা আছে, তো এইটার উপর আমি মনে করি যে সরকার কোনোভাবেই কোনো কিছু না রেখে এটাকে একদম সম্পূর্ণ ফ্রি করে দেওয়া উচিত। আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, দীর্ঘদিন যারা কর অব্যাহতি পেয়েছেন তাদের আর কর অবকাশ দেয়া হবে না। যত প্রস্তাব আমরা পাই প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল ডিউটি কমানো, টিডিএস বার্ডেন কমানো, তবে আলটিমেটলি যা আদায় হচ্ছে আরো কমে যাবে। সব টিনধারীদের বাধ্যতামূলক রিটার্ন জমা দিতে হবে আসছে বছর থেকে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 37 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5132-এ। বেচা কেনা হয়েছে 446 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 98টির, কমেছে 255টির, আর অপরিবর্তিত আছে 44টির দর। এবার বাজারে বিশ্লেষণ শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের। 80 দিনের শুরুতে মার্কেট কিছুটা ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে, পরবর্তীতে বিনিয়োগকারীদের মধ্যে সেল প্রেসার বাড়তে থাকে, যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট 38 পয়েন্ট নেগেটিভ রেখে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটের লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 98টি, কমেছে 255টি এবং অপরিবর্তিত ছিল 44টি কোম্পানির শেয়ার মূল্য। মার্কেটে আজ টোটাল টার্নওভার ছিল 446 কোটি টাকা। মার্কেটের গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 487 কোটি টাকা এবং চলতি সপ্তাহে 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 430 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিএসসি এর, আজকে এদের প্রায় 21 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, এবং দ্বিতীয়তে ছিল বেক্স ফার্মা। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে লাফার্স। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি রংপুর ফাউন্ডারি লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি আটলাস বাংলাদেশ লিমিটেড। বাণিজ্যিক ভিত্তিতে অপ্রচলিত ফসল স্ট্রবেরি চাষে পাবনায় ভাগ্য খুলেছে অনেক কৃষি উদ্যোক্তার। অল্প জমিতে বেশি লাভজনক এই ফসল পলিনেট হাউসে নতুন কৃষি প্রযুক্তিতে আবাদ হওয়ায় বদলে যাচ্ছে অনেক গ্রামের কৃষি অর্থনীতির চিত্র। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনার ঈশ্বরদী উপজেলার কৃষি প্রধান বক্তারপুর গ্রাম কৃষি বিভাগের সহায়তায় নতুন কৃষি প্রযুক্তিতে পলিনেট হাউসে মালচিং পদ্ধতিতে এই গ্রামের কৃষকরা এবার আবাদ করেছে উচ্চ ফলনশীল আমেরিকান ফেস্টিভ্যাল প্রজাতির স্ট্রবেরি। ফলনও হয়েছে বাম্পার। উচ্চ মূল্যের অপ্রচলিত এই বিদেশি ফসল আবাদে কম জমিতে বেশি লাভ হয়, ভাগ্য খুলেছে অনেক কৃষি উদ্যোক্তার। এখন কসমেটিক্সে স্ট্রবেরি ব্যবহৃত হয়, ওষুধে স্ট্রবেরি, একটা সিরাপ, ভিটামিন সিরাপে স্ট্রবেরি, স্ট্রবেরি আইসক্রিম, স্ট্রবেরি জুস, অনেক স্ট্রবেরির এখন ফ্যাসিলিটিস তৈরি হয়ে গেছে। এটা এমন একটি কৃষি আবাদ, ধরেন অল্প জায়গায় বেশি লাভের জায়গা, বুঝছেন। এটা ধরেন 2-3 কাঠা বা 5 কাঠা যদি আবাদ থাকে আর আল্লাহ যদি ভালোভাবে দেয়, সারা বছর কোনো কাজ করা লাগবে না, এটার পরে চলে যাবে তার সংসার। 2007 সালে এই এলাকায় প্রথম স্ট্রবেরি চাষ হলেও প্রত্যাশিত ফলন হয়নি। তবে নতুন কৃষি প্রযুক্তিতে এই ফসলের আবাদ পাল্টে দিয়েছে সে চিত্র। স্ট্রবেরির পাশাপাশি উৎপাদন হচ্ছে চারাও। একটা চারা থেকে দেখা যাচ্ছে 2-3 হাজার চারা উৎপাদন করা সম্ভব, এর চেয়েও বেশি 5-6 হাজারও হয় যদি আল্লাহ কপালে রাখে। এই চারা আমরা পরিচর্যা করে অক্টোবরের 15 তারিখ থেকে নভেম্বরের লাস্ট পর্যন্ত, এটা পারফেক্ট একটা টাইমিং
স্ট্রবেরি লাগানো। প্রথমে নজরুল রকি বেড়ায় নিয়ে আসে, এরা এখন করতেছে ভালো প্রফিট। আমি গত বছর ওদের কাছ থেকে স্ট্রবেরি নিছি। আমি গতবারে খরচ হয়েছিল বোধহয় 1.3 লাখ, আর বেচা হয়েছিল 8 লাখ মতো। শীতকালীন এই ফসলের বাজারে ব্যাপক চাহিদা থাকায় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনাও দেখছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। স্ট্রবেরি একটি উচ্চ ফলনশীল এবং উচ্চ মূল্যের একটি ফসল। এটা বাজার মূল্য সবসময় বেশি থাকে এবং বাংলাদেশের ভোক্তা পর্যায়ে এর ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে সুপার শপগুলিতে এর চাহিদা রয়েছে। যদি আমরা মার্কেটিংটা ভালো করতে পারি, এটা আরও দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাত্র 10 শতক জমি দিয়ে ঈশ্বরদীর এই নিভৃত কৃষিপ্রধান গ্রামে স্ট্রবেরির চাষ হলেও এখন আবাদ হচ্ছে প্রায় 10 বিঘা জমিতে। দেশীয় ও আন্তর্জাতিক বাজার সৃষ্টি করা হলে এই ফসলের আবাদ আরও জনপ্রিয় হবে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।